জানাবো হাসিনা ক্ষমতায় থাকতে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলছেন ফখরুল। এদিকে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন নূর। জানিয়ে দেব বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো সুধাহারে গতি, ব্যবসায়ী চাপ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা ক্ষমতায় থাকতে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। তাদের দিয়ে গুলি করিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল। ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এদেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে। মির্জা ফখরুল বলেন, পুলিশ বাহিনীকে ব্যবহার করে, গুলি করে, মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে বাংলাদেশের মানুষকে ভীতির রাজত্বে নিয়ে গেছে। ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছে। এখন আমরা দম ফেলে বাঁচতে পারছি, রাতে আরাম করে শুতে পারছি। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা এখনো এদেশের মধ্যে আছে তারা ভুলতে পারে না। তারা চুরি, চামারি, দুর্নীতি ও লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলেছে, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করেছে। তাদের ভেতরে তারা বিরাট বিরাট বাড়িঘর, খামার তৈরি করে লুট নিয়ে টাকা এসব যারা করেছে, তারা এটা বলে যে আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম, আবার লুট করতে পারতাম। সেজন্য তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে শিল্প এলাকাতে। তিনি আরো বলেন, হাসিনা ভারতে যোগ দিয়েছে, ভারতে বসবাস করতেছে। আমরা বারবার করে ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি তাকে জায়গা দেবেন না, যে বাংলাদেশে গণতন্ত্রকে নষ্ট করেছে। সে অনেক গণহত্যার আসামি হয়েছে, কিন্তু তারা এখনো কোনো কিছু বলেনি। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে গণহত্যাকারীদের, দেশে ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ফখরুল বলেন, আপনারা জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছে। তিনি বিরাট মানুষ, নোবেল পুরস্কার পেয়েছে। সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে। গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছে। তারা গ্রামীণ ব্যাংক সহ সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে একজন শ্রদ্ধেয় মানুষ। দেশের কয়েকজন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন। এই অন্তর্বর্তী সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে গত 15-16 বছরে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে, এই জঞ্জালগুলোকে খুব অল্প সময়ের মধ্যে দূর করে একটা পরিবেশ তৈরি করে, যেখানে সব রাজনৈতিক দলগুলো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে। তিনি এটা নিয়ে কাজ শুরু করেছে। মির্জা ফখরুল বলেন, কথা পরিষ্কার, আমরা ভোট দিতে চাই। ভোট দিয়ে আমরা পার্লামেন্ট নির্বাচন করতে চাই। আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই। আমরা ওই কথাটা বিশ্বাস করি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আওয়ামী লীগ এতদিন কি করেছে যে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। গার্মেন্টস ও ওষুধ শিল্প প্রতিষ্ঠান দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলা প্রতিরোধে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল। বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। অনুষ্ঠানে নূর বলেন, এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে, আমরা দেখেছি অতীতেও এই দলগুলো ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। তিনি বলেন, 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্য সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন গত 15 বছরে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। এখন ছাত্র রাজনীতির কথা শুনলে ভয় হয়। তিনি বলেন, ছাত্রলীগের বিগত সময় নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে। ছাত্র রাজনীতির কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি বলছেন ফারুক। বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি। ফেলানীর লাশ ঝুলে রেখেছে, আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি। জয়নুল আবেদীন ফারুক বলেন, আমি জোর গলায় বলতে পারি, আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল না। আওয়ামী লীগ কোনোদিনই মুক্তিযুদ্ধে চায়নি, মুক্তিযুদ্ধের স্বাধীনতাও চায়নি। শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে, ভুট্টার সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি বলেন, সেই ভারত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে বলে পিণ্ডের পিঞ্জিরা ভেঙে কি দিল্লির জিঞ্জিরাতে আবদ্ধ হওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সব
জঞ্জালমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে। জানি সময় লাগবে, সেই সময় বিএনপি আপনাদেরকে দিতে চায়। অবশ্যই দেবে, সেই সময়টুকু কতটুকু হবে সেটি নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দলগুলো, যারা হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য করেছে। বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে। আওয়ামী লীগের প্রেতাত্মারা আপনার সঙ্গে যেন আর বেশি দিন না থাকে, সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না, এমন প্রশ্নে জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, কেন তার সব মামলা প্রত্যাহার করা হচ্ছে না। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অতি দ্রুত তারেক রহমানের সব মামলার প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করুন। তারেক রহমান বলে দিয়েছেন, আমরা দলের সাথে যারা বিগত দিনে আন্দোলন ছিল তাদের সঙ্গে আমি নির্বাচনে যাব, 2 পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গড়ে তুলব, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এরকম উজ্জ্বল নক্ষত্র নেতার প্রয়োজন বাংলাদেশে। তাই আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনি অন্যান্য একটি উদাহরণ সৃষ্টি করবেন। সুদহারে গতি, ব্যবসায়ী চাপ। দেশে কয়েক বছর ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। অর্থের যোগান কমিয়ে এই মূল্যস্ফীতির লাগাম টানতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরে 4 দফা বাড়ানো হয়েছে নীতি সুদহার। এর প্রভাবে একদিকে গ্রাহক পর্যায়ে ঋণের খরচ বাড়ছে, অন্যদিকে বেসরকারি খাতে কমছে ঋণ প্রবাহ। ফলে চাপে পড়েছেন ব্যবসায়ীরা। সুদহার বাড়ার বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে। 1 বছর আগে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ছিল 9%, এখন তা বেড়ে কোনো ব্যাংকে 14.5% হয়েছে। সব ব্যাংকের ঋণের গড় সুদহারও ক্রমশ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2020 সালের জুলাইয়ে ব্যাংক ঋণের গড় সুদহার ছিল 7.79%। চলতি বছরের জুলাইয়ে তা বেড়ে হয়েছে 11.57%। দেশের অন্যতম প্রধান নীতি সুদহার রিপারচেজ এগ্রিমেন্ট বা রেপা রেট। বাংলাদেশ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ধার দেয়, সেটি হলো রেপো সুদহার। গত সপ্তাহে রেপোর সুদহার 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এতে রেপোর হার দাঁড়িয়েছে 9.50%। এর আগে গত 25 আগস্ট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো হার করা হয় 9%। তার আগে গত 8 মে বাড়ানো হয় 50 বেসিস পয়েন্ট। আর চলতি বছরের 17 জানুয়ারি বাড়ানো হয় 25 বেসিস পয়েন্ট। মূলত নীতি সুদহার বাড়ানোর প্রভাবে ব্যাংকে গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার বাড়ে। সুদহার এভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, বিগত সরকারের আমলে দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, বেড়েছে শ্রমিকদের বেতন ভাতা। এগুলো ছাড়া আরও কিছু কারণে ব্যবসায় ব্যয় বেড়েছে, অথচ বৈশ্বিকভাবে তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের দর সেভাবে বাড়েনি। এর মধ্যে সুদহার বাড়তে থাকলে ঋণ পরিশোধ সমস্যা হবে, নতুন করে খেলাপি হয়ে পড়বেন অনেকে। ব্যবসায়ীরা বলেন, তারাও চান মূল্যস্ফীতি কমে আসুক, কিন্তু বিগত সরকারের ভুল নীতির দায় তাদের কেন নিতে হবে। অনেক ব্যবসায়ী 9%-এর কম সুদ বিবেচনায় ঋণ নিয়ে শিল্প স্থাপন করেছেন, কিন্তু এখন সুদ গুনতে হচ্ছে 14.5%। নীতি সুদহার এভাবে বাড়তে থাকলে আগামীতে ঋণের খরচ আরো বেড়ে সামগ্রিকভাবে সংকট তৈরি হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম সমকালকে বলেন, এভাবে সুদের হার বাড়লে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। যারা আগে 8-9% সুদের ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন, তারা ঋণের ভারে খেলাপি হয়ে পড়বেন। সোজা কথায় বলা চলে, সুদহার বৃদ্ধি মানে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা। শিল্প গ্রুপ ডিপিএল এর ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ বলেন, ব্যবসা বাণিজ্যের সার্বিক যে পরিস্থিতি, তাতে 14% সুদের ঋণ নিয়ে টিকে থাকার কোনো সম্ভাবনা দেখি না। এমনিতেই গ্যাস বিদ্যুৎ সংকটে ঢুকছে শিল্প, রপ্তানি বা আদেশ কমছে, ন্যায্য ধারও পাওয়া যাচ্ছে না। এরকম বৈরী বাস্তবতায় নতুন কোনো সংকট হজম করার সামর্থ্য শিল্প খাতের নেই। আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। দেশের বিনিয়োগ পরিস্থিতি বোঝার অন্যতম একটি সূচক হলো মূলধনী। যন্ত্রপাতির আমদানি নিরূপণ চলতি 2024-25 অর্থবছরের প্রথম 2 মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানির ঋণপত্র খোলা কমেছে প্রায় 44%। এছাড়া বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছরে রপ্তানি আয় 5.89% কমে $4,081 কোটি হয়েছে। আমদানি 10.61% কমে হয়েছে $6,324 কোটি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।